দলের আড়ালে থেকে পলাতক শক্তির অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যের আহ্বান তারেক রহমানের। প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় রাজি সালাউদ্দিন। জামায়াতের সাথে বসতে চায় না দলটি হামিদ। শাহবাগে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বহু আহত। 13 থেকে 10ম গ্রেডের দাবি নিয়ে প্রশ্ন উপদেষ্টার। বৈষম্যমূলক আইনের সংশোধন দরকার, দেবপ্রিয়। আইনের অস্পষ্টতার সুযোগেই অপপ্রয়োগ হয় অ্যাটর্নি জেনারেল। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিত শক্তি পুনর্বহালের সুযোগ পাবে। শনিবার রাজধানী ঢাকায় মতুয়া সমাজের প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। কোনো দলের আড়ালে যাতে পলাতক শক্তি আশ্রয় নিতে না পারে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আগত মতুয়া সমাজের প্রতিনিধিরা। সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার শুরুতে কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো তিক্ততা ভুলে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশের বেগম খালেদা জিয়া। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলেছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে। ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে ফার্মার্স কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিতরা পুনর্বহালের সুযোগ পাবে। এ সময় তিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। সমতার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট প্রত্যাশা করেন তারেক রহমান। এই স্বাধীন বাংলাদেশে ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7 আসন থেকে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর বগুড়া 6 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। আসন দুটি থেকে প্রার্থীর নাম ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসন দুটি থেকে জামায়াত ইসলামী সহ অন্যান্য দলও তাদের প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া 6 এবং 7 আসন। বগুড়া 7 থেকে এবার নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 1991 সালে বগুড়া 7 আসন থেকে এবং 1996 সালে 6 আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত কোনো নির্বাচনেই পরাজয় রেকর্ড নেই বেগম জিয়ার। তবে এবারের নির্বাচনে সারা দেশের মানুষের বাড়তি নজর থাকবে বগুড়া 6 আসনের দিকে। কারণ এই আসন থেকেই শুধু নয়, প্রথমবারের মতো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6-এ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রার্থী করায় বগুড়া 6-এর মানুষ
উচ্ছ্বসিত এবং আনন্দিত। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে সেখানে আমরা প্রার্থী হিসাবে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে যাকে স্বপ্নে দেখছি তাকে পেয়েছি। বগুড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে থেকে এবং রেকর্ড পরিমাণ ভোট তাকে দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। প্রার্থিতা ঘোষণার পরপরই দুই শীর্ষ নেতার জন্য মাঠে নেমেছে নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছে তারা। ঘরে ঘরে গিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকও চলছে। বগুড়ার নেতা এবং কর্মী এবং সর্বস্তরের জনগণ তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা সবাই উৎসব মুখর। সাধারণ মানুষই তার অলরেডি প্রচারণা শুরু করেছেন। আমাদের সকলের প্রিয় বগুড়ার সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া সদর থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করতে চাই। নির্বাচন বর্জন করায় 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2024 সালে আওয়ামী লীগ প্রার্থী জয় পায় এই আসন দুটিতে। এছাড়া বিএনপির দুর্গ হিসেবে খ্যাত 6 এবং 7 আসনে কখনোই হারের রেকর্ড নেই দলটির। স্থানীয় নেতারা মনে করছে দুটি আসনেই বড় ব্যবধানে বিজয়ী হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 17 বছর বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। মানুষ সেজন্য অত্যন্ত আশান্বিত, অত্যন্ত খুশি যে বিএনপি সরকার গঠিত হলে আগামী দিনে বগুড়ার উন্নয়ন হবে। এছাড়া বগুড়া 6 আসনে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া 7 আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। তবে অন্য একটি রাজনৈতিক দলকে নিয়ে কেন তাদের আলোচনার আহ্বান জানানো হচ্ছে সে প্রশ্ন তুলেছে দলটি। শনিবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না, কারণ তারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা তাদের ভুলে গেলে চলবে না। সরকারকে নিরপেক্ষতার সাথে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কর্মকাণ্ড করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন প্রসঙ্গে প্রশ্ন করেন, যদি দেশের মানুষ লকডাউন পালন করে তাহলে 2024-এর 5 আগস্ট দেশের মানুষ তাদেরকে বিদায় করে দিল কেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, অন্যান্য পার্টি হোক, সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের দিন গণভোট করলে ভোটের ফলে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা জামায়াতের। অন্যদিকে বিএনপি মনে করে রাস্তায় নেমে আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারা। ইফতেখার রেজার রিপোর্ট। নির্বাচন সামনে আসলেই আলোচনায় আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার নিয়েই এবার ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। জামায়াতের অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি তাতে সাড়া দেয়নি। আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগেও আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে কেমন করে আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আর বিএনপির দাবি, কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজেরাই রাষ্ট্রের মালিক বনে গিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছে। একে নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা বলেও অভিযোগ তার। আমরা যারা আন্দোলন করেছি, স্যাক্রিফাইস করেছি, আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে। তো এটার একমাত্র পথ হচ্ছে আপনি ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাস করেন। তার আগে ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা।
এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি। জনগণের কাছে যেতে হবে তো, আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে এটা কোন ধরনের কথা হইলো, এটা ঠিক ওটা ঠিক না, হু আর উই টু ডু দিস। আর এই স্পিরিটে আমরা সবাই আছি। তবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে সরকারি গণভোটের দিন চূড়ান্ত করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশন হবে, এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি, এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। এ সময় দেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন নারী রাজনীতিবিদ, অধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীরা। শনিবার জাতীয় নাগরিক পার্টির নারী উইং জাতীয় নারী শক্তি আয়োজিত আলোচনা সভা থেকে তারা এ আহ্বান জানান। সনদে নারীর অধিকার ও ক্ষমতায়ন গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট সংকট সমাধানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় নারী শক্তি। এতে বিভিন্ন দল ও মতের নারী রাজনীতিবিদ ও অধিকার কর্মীরা অংশ নেন। জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব না থাকা, জুলাই সনদে নারীর ক্ষমতায়নকে অবহেলা করা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না। একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। ঐকমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে। রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐকমত্য কমিশনের তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে হতাশা ছিল আলোচকদের কণ্ঠে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কার কথা জানান তারা। নতুন ব্যবস্থায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় নাগরিকের হয়ে কাজ করবে, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না, এটা একটা মিথ। গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। নারী বিষয়ক সংস্কার কমিশন সহ যেসব সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি তা বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকরা শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এতে পুলিশের রমনা জোনের ডিসি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। 3 দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। এদিকে প্রাথমিক শিক্ষকদের একবারে 13 থেকে 10ম গ্রেডে আনার কোনো যুক্তিই নেই বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আবির আহমেদের রিপোর্ট। 10ম গ্রেডে বেতন প্রদান সহ 3 দফা দাবিতে পুলিশের সাথে প্রাথমিক সহকারী শিক্ষকদের এই উত্তেজনা। শনিবার সকাল 9টা থেকে 6 ঘন্টারও বেশি শহীদ মিনারে অবস্থান নেয়ার পর দুপুরে শাহবাগে গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় শিক্ষকদের।
এ সময় শিক্ষক, পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। শিক্ষকরা দাবি করেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা করেছে পুলিশ। আমাদের উপরে কেন এইভাবে পুলিশ নির্যাতন করলো, সাউন্ড গ্রেনেড মারলো এবং গুলি করলো? যে পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না হবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করছে। এই মেধাবী শিক্ষার্থীদেরকে ধরে রাখার জন্য এবং মানসম্মত মাধ্যমিক শিক্ষার জন্য আমাদের এই 10ম গ্রেড যেটা ন্যায্য অধিকার। আর পুলিশ বলছে শিক্ষকদের সাথে আগেই কথা হয়েছিল, নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবেন না তারা। তাদের মধ্যে অতি উৎসাহীরা ব্যারিকেড ভাঙতে গেলেই পরিস্থিতি ভিন্ন দিকে যায়। ওনারা শিক্ষক হয়ে এই যে প্রাথমিক স্কুলের টিচার, তারা যদি হচ্ছে এখানে সরকারি শিক্ষক, তারা যদি এগ্রেসিভ হয় তাহলে তো এটা সবার জন্য আসলে অশনের সংকেত। আমরা সবাই প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এতেও যদি দাবি আদায় না হয় তারপর আমরা প্রয়োজনে তালাবদ্ধ ঘোষণা করব। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে 13 থেকে 10ম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই বলছেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবে? আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। আমির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের জন্য বৈষম্য বিরোধী আইন নির্বাচনের আগেই প্রণয়ন চান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে শনিবার এক সভায় এসব কথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী আইনের খসড়ার সংজ্ঞা আবারও স্পষ্ট করে লিখতে হবে, কারণ অস্পষ্টতা বৈষম্য তৈরি করে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নারী ও ধর্মের কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র এমন ব্যক্তিদের সঙ্গে বিরূপ আচরণ রোধ করতে 2022 সালে বৈষম্য বিরোধী বিল উত্থাপন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নাগরিক মর্যাদা, সম্মান ও সুযোগের সমান অধিকার বিষয়ে আইনি সুরক্ষা নিশ্চিত করা। এই আইনের খসড়া আলোচনায় বস্তিবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমি ট্রান্সজেন্ডার পরিচয় দিয়ে আমার পরিবারে থাকতে পারি, আমি রাষ্ট্রে চলাচল করতে পারি, আমি রাষ্ট্রের সকল কাজে অংশগ্রহণ করতে পারি। আমাদের জন্য ডিফারেন্ট ইনস্টিটিউশনাল মেকানিজম কিন্তু নাই, এবং আমরা যদি তার প্রতিকার চেতে চাই তাহলে সিস্টেমে আমাদের নিরাপত্তা আনতে হবে। বৈষম্য বিরোধী আইনকে মেনে নেওয়ার জন্য আমাদের যে সমাজ আসলে দরকার, সেই সমাজটা আমরা আসলে ঠিক তৈরি করতে পারিনি। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়া বৈষম্য বিরোধী আইনের ধারাগুলো স্পষ্ট নয়। প্রথমে 6 অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশী, ভালো কথা। 2 যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব। তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্য স্বীকার করা হচ্ছে। রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। ডক্টর দেবপ্রিয় বলেন, নির্বাচনে দলমত নির্বিশেষে অংশগ্রহণ ও অর্থবহ সংসদ গড়ে তুলতে এই আইনটি দ্রুত প্রণয়নের বিকল্প নেই। পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। এবং তৃতীয়ত, নতুন সরকার আসলে পরে স্বল্পতম সময়ে এইরকম একটি আইন যাতে সংসদে পাশ হয় এবং তার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে সমর্থন এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন সমন্বয় থাকে। আইনের মাধ্যমে জনসচেতনতা তৈরি, শাস্তির বিধান স্পষ্ট করার দাবি জানান আলোচকদের কেউ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ উপকূলে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও থাই জাল সহ ১৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ১২০০ মিটার নিষিদ্ধ থাই জাল সহ ১৯ জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচার ও নির্বাচন উপলক্ষে জনসভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বিকেলে শ্রীকাইল সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় র্যালি ও সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে শনিবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে নওগাঁ ৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ফজলে হুদা বাবুলকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে মাথায় রেখে স্থাপনার নকশা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম কথা বলেন। বিটুইন ইরোশন অ্যান্ড ইমার্জেন্সি শিরোনামের উপস্থাপনায় মেরিনা তাবাসসুম তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পুনর্বাসনযোগ্য ঘর তৈরিতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে স্থানীয় মানুষকে যুক্ত করে তাদের প্রয়োজন অনুযায়ী নকশা তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত স্থপতি, প্রকৌশলী, সিরামিক শিল্প উদ্যোক্তা, শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুস্থ জীবনযাপন বজায় রাখতে স্বাস্থ্যকর খাদ্য উপস্থাপনের উদ্দেশ্যে ডিবিএল হেলথ কেয়ারের আয়োজনে ও এনটিভির সহযোগিতায় দিনব্যাপী পুষ্টি সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। একজন ডাক্তার এবং ৩ জন পুষ্টিবিদের উপস্থিতিতে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চতা ও ওজন পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপ করা হয়। সকাল 10টায় শুরু হওয়া এই কার্যক্রম চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। উন্নত স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। এ সময় ডিবিএল হেলথ কেয়ার গ্রুপের বিভিন্ন ওষুধ সামগ্রীও প্রদর্শন করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2026 সালে জাতিসংঘের স্বল্পোন্নত বা এলডিসি তালিকাভুক্ত দেশ থেকে উত্তীর্ণের পর উন্নত দেশে আবিষ্কার হওয়া পণ্যের প্যাটার্ন ব্যবহার নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এতে পণ্যের দাম 10 গুণ বেড়ে যেতে পারে। শনিবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। তারা জানান, বিদেশি পণ্যের প্যাটেন্ট বা সত্ত্ব এলডিসির কারণে বিনা খরচেই ব্যবহার করতে পারছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ঔষধ শিল্পে। 2026 সালের পর বিদেশি ওষুধ উৎপাদন করতে সত্ত্ব ব্যবহারে গুনতে হবে বিশাল পরিমাণ অর্থ। এতে 2 টাকার প্যারাসিটামলের দাম 20 টাকা উঠতে পারে। অনুষ্ঠানে শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, এলডিসি উত্তরণ শুধু চ্যালেঞ্জ নয়, অনেক সুযোগও তৈরি করবে। তাই নতুন সম্ভাবনা তৈরিতে গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। প্রবাসের খবর। চাঁদপুরের কচুয়া জাতীয়তাবাদী ফোরাম বাহরাইনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান,
রাজধানী মানামায় সংগঠনে সহ-সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন কচুয়া জাতীয়তাবাদী ফোরাম এর রবিউল করিম রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহিনুদ্দিন এবং শাওন কবির। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের রিয়াদে যাত্রা শুরু করেছে আব্দুল আউয়াল আকবর সেলফ রেফ্রিজারেট অ্যান্ড ফ্রোজেন মিটস। দারুনবাইদা তরিক আরাফাতে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এর স্বত্বাধিকারী আব্দুল আউয়াল আকবর। অনুষ্ঠান থেকে সৌদি সরকারের ভিশন 2030 সুযোগ কাজে লাগিয়ে দেশটিতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে বাংলাদেশে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি করতে সকল প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়। উদ্বোধনকালে আবু নাসের, নাজমুল হাসান, হানি আল জাহমি, আবু নেসার সানি সহ অনেকে উপস্থিত ছিলেন। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। প্রথম টেস্টকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মূলত ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করেই সময় কাটিয়েছেন শান্তরা। ক্যারিবীয়দের বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশের স্মৃতি অবচেতনে থাকলেও আইরিশদের বিপক্ষে 2 টেস্টে স্বাগতিকদের জয় পাওয়া উচিত বলে মনে করেন হাবিবুল বাশার। এছাড়া আবারও অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া শান্তর উপর মাঠের বাইরের চাপ কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রায় 4 মাস পর আবারও সাদা পোশাক গায়ে জড়াবেন শান্ত মিরাজরা। লাক্কাতুরায় প্রথম টেস্টকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলনও করেছে 2 দল। এর আগে একবারই ক্রিকেটের অভিজাততম সংস্করণে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 2 বছর আগে মিরপুরে হওয়া একমাত্র টেস্টের সিরিজে জয় পেয়েছিল স্বাগতিকরাই। এবারও সেই ফলাফলের পুনরাবৃত্তি চান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। টেস্ট ম্যাচে এখনও আমরা কিন্তু আমাদের যে প্রত্যাশিত লক্ষ্য ছিল সেখানে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা ডেফিনেটলি আরও বেশি টেস্ট ম্যাচ জেতা উচিত ছিল, বাট এখনও আমরা জিততে পারি ডেফিনেটলি। ঘরের মাটিতে খেলা, সেখানে 2টি টেস্ট ম্যাচ আমি জয় ছাড়ার কোনো বিকল্প দেখছি না। একটা টেস্ট ম্যাচ জেতা কিন্তু আমি মনে করি 20টা ওয়ানডে জেতার সমান। শ্রীলঙ্কা সিরিজের আগে হঠাৎ করেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। সেই ঘটনার জের ধরেই লঙ্কা সিরিজের টেস্টের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এই বাঁহাতি ব্যাটার। তবে আয়ারল্যান্ড সিরিজের আগে আবারও সাদা পোশাকের দায়িত্ব দেওয়া হয় শান্তকে। নতুন করে পুরনো চ্যালেঞ্জ সামলাতে শান্তর উপর মাঠের বাইরের চাপ কমানোর পরামর্শ বাশারের। যেই ক্যাপ্টেন আসছেন তার উপরে কিন্তু বাইরে থেকে একটা চাপ তৈরি হচ্ছে, যতটা না ভেতর থেকে, দলের ভেতর থেকে কিংবা বোর্ডের ভেতর থেকে, তার তুলনায় দলের বাইরে থেকে চাপটা বেশি আসছে। এটা কোনো ক্যাপ্টেনের জন্য সহজ ব্যাপার নয়। আমার মনে হয় যেই ক্যাপ্টেন হোক, আমি ব্যক্তিগত বিশ্বাস করি যেই ক্যাপ্টেন হোক তাকে সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে শতক হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। 100তম টেস্টে মাইল ফলক স্পর্শ করতে যাওয়া সিরিজও একইভাবে রাঙাতে চাইবেন মুশফিক। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফয়সালাবাদে সিরিজ নির্ধারণী তৃতীয় ও ওয়ানডেতে পাকিস্তানের স্পিনের কাছেই হারল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের 7 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতেছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার দেয়া 144 রানের সহজ লক্ষ্যটা হেসে খেলেই ছুঁয়েছে পাকিস্তান। সিয়াম আইয়ুবের 77 রানে ভর করে 149 বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা। নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারই প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। প্রথম ইনিংসেই স্বাগতিকদের জয়টা হাতের মুঠোয় এনে দেন স্পিনার আবরার আহমেদ। অথচ 72 রানের উদ্বোধনী জুটিতে দারুণ সূচনাই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। 7000 রানের ক্লাবে নাম তোলা কুইন্টন ডি ককের 50-তে উঠছিল প্রোটিয়ারা। তবে স্কোরবোর্ডে পরের 71 রান যোগ করতেই অল আউট হয় তারা। ম্যাচ সেরা আবরারের 4 উইকেটের সঙ্গে নওয়াজ ও সালমানের জোড়া শিকারে 143 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কোনো দলের আড়ালে থেকে পলাতক শক্তির অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যের আহ্বান তারেক রহমানের। প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় রাজি সালাউদ্দিন। জামায়াতের সাথে বসতে চায় না দলটি, হামিদ।
শাহবাগে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বহু আহত, 13 থেকে 10ম গ্রেডের দাবি নিয়ে প্রশ্ন উপদেষ্টার। বৈষম্যমূলক আইনের সংশোধন দরকার, দেবপ্রিয়। আইনের অস্পষ্টতার সুযোগেই অপপ্রয়োগ হয় অ্যাটর্নি জেনারেল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।